তরির অবস্থা বর্তমানে শোচনীয়। দীর্ঘ 2 মাস সময় নিয়ে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে তার। পরীক্ষা শেষে একটু আরামায়েশ করবে ভেবেছিল সে, সেটি আর হচ্ছে কোথায়। আসান রোজ ভোরে ডেকে তুলে তরিকে পড়াতে বসায়। ঘুমের ঘোরে আলুথালু হয়ে তরি ঝিমুতে ঝিমুতে পড়া শেষ করে। রুমিকে দেখে বর্তমানে খুব হিংসে হয় তরির। কয়েকদিন আগেই রুমির বোর্ড পরীক্ষা শেষ হয়েছে। সারা দিন মনের আনন্দে ঘুরে বেড়ায় সে। আহা, কি সুন্দর জীবন! তরির জীবনে এত সুন্দর কাল কবে আসবে? আসানের সঙ্গে আজ এক অভূতপূর্ব ঘটনা ঘটল। সৌম্য আজ তার মালের গোডাউনে এসেছে। সৌম্য সচরাচর ছুটির দিন ব্যতীত কখনোই দিনে অবসর থাকে না। অফিস ছুটি হয় তার বিকেল 5:30টায়। তবে আজ কি হলো? এই ভর দুপুরে সৌম্য কি করছে এখানে? আসান কাজ গুছিয়ে দ্রুত বের হলো। সৌম্যকে দেখে সে নিতান্তই অবাক ব্যথিত আর কিছুই হয়নি। আহসানকে দেখে সৌম্য কেমন ম্লান হাসল। আহসান অনুভব করতে পারল সেই হাসিতে কোনো প্রাণ নেই। বাবার মৃত্যুর পর সৌম্য একেবারে ভেঙে গেছে ভেতর থেকে। আগের মতো চাঞ্চলতা আর নেই। আহসানও সৌম্যকে দেখে মুচকি হাসল, চেয়ার টেনে বসার সুযোগ করে দিল। সৌম্য কেমন শটানভাবে বসল চেয়ারটায়, যেন দেহে প্রাণের অস্তিত্বই নেই। আহসান খুব নরম সুরে বলল, কি হয়েছে বন্ধু? আজ অফিস যাসনি? সৌম্য কেমন ভঙ্গুর কণ্ঠে বলল, না, আসলে মনটা ভালো নেই, আজকে ছুটি নিয়েছি। আহসান সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, বন্ধু, ভালো খারাপ নিয়েই জীবন। জানি তোর কষ্টটা হয়তো আমি কোনোদিন বুঝতে পারবো না, কিন্তু এভাবে আর কয়দিন? নিজে একটু সামলা বন্ধু। তোর ভাইটার তুই ছাড়া কেউ নেই। এভাবে ভেঙে পড়লে ওর কি হবে? সৌম্য কোনো উত্তর দিল না, কেমন ছলছল চোখে তাকিয়ে রইল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আহসানই ফের বলল, তাছাড়া এখন তোর বয়স হয়েছে বন্ধু, এবার অন্তত নিজের দিকটা ভেবে দেখ। একটা বিয়ে শাদী কর, মনটা অন্যদিকে ঘুরে যাবে। সংসারের মাঝে ঢুকে গেলে এতটা একাকিত্ব বোধ হবে না। সৌম্য ছলছল চোখে চেয়ে হেসে ফেলল, কেমন নিবিড়ভাবে বলল, আর বিয়ে, জীবনে একবার এক ফাঁদে পড়লাম, এরপর আর অন্য কোনো মেয়ের দিকে ঘুরে তাকাবার সুযোগই পেলাম না। মা জীবিত থাকাকালীন কত মেয়ে দেখলো, কারোর দিকে চোখ তুলে তাকাতে অবধি ইচ্ছে হয়নি। এক জ্বরে এতটা ক্ষতি হয়েছে যে আর সামনে উঠতে পারিনি। সংসার জীবন আমার জন্য নয়। তাছাড়া আমি কখনো স্ত্রীর জায়গায় ওকে ছাড়া আর কাউকে কল্পনাই করতে পারিনি। ও আমার জীবন চলে গেল, বেশ, বিয়ের স্বপ্নও আমার কখনো দেখিনি। সৌম্য আর বসল না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আহসানকে বিদায় জানিয়ে চলে গেল। আহসান হতাশ চোখে সৌম্যের চলে যাওয়া দেখল। চোখ বন্ধ করে বহু পূর্বের স্মৃতিতে ফিরে গেল। ভার্সিটির প্রথম বর্ষে পড়াকালীন আহসানের ক্লাসে একটা মেয়ে ছিল, বেশ লাজুক, সব সময় মুখ লুকিয়ে চলতো। নাম তার দিলশান হায়াত। শুরুতে আহসান সেভাবে তাকে চিনত না, তবে ঘটনার সূত্রপাত ঘটে সৌম্যের দ্বারা। কাঠখোট্টা সৌম্য কখন কিভাবে যে দিলশানকে নিজের অন্তর অস্তিত্ব সবটুকু দিয়ে ফেলেছিল কে জানে। সংবেদনশীল পরিবারের মেয়ে দিলশানের সঙ্গে কখনো সৌম্যের প্রেমের সম্পর্ক গড়ে না উঠলেও একে অপরের প্রতি তারা যে দুর্বল তা কারোরই চোখ এড়ায়নি। কিন্তু দুর্ভাগ্য, দিলশানের বিয়ে হয়ে যায় তৃতীয় বর্ষে পড়াকালীন। সৌম্য তখনও ছাত্রবিধায় চাইলেও সে কিছু করতে পারেনি। যখন তার কাছে না ছিল অর্থ সম্পদ, না ছিল প্রাচুর্য বহুল চাকুরি। দিলশানের বিয়ের পর সৌম্য তাকে আর কখনোই বিরক্ত করেনি, আবার মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতেও পারেনি। সৌম্যের মা বাবা বেঁচে থাকাকালীন খুব চেষ্টা করেছিলেন ছেলের বিয়ে দিয়ে যাওয়ার। সৌম্যই সেসব অবহেলায় এড়িয়ে গেছে। মনে একজনকে রেখে আরেকজনের সঙ্গে কি করে সংসার করতো সে? অলিখিত প্রতারণা হতো না সেটা? আম্মা, এমন করেন কেন? রুমিরে আয়না দেন না আম্মা। রঙ্গনের কথা শুনে নাহার বেগম চোখ কুঁচকে তার দিকে তাকালেন। রঙ্গনের কোনো হেলদোল নেই সেদিকে, সে রুমির স্বপ্নে বিভোর। নাহার বেগম দৌড় দিয়ে গাঁটটা মারলেন ছেলের মাথায়। রঙ্গন আকস্মাৎ গাঁটটা খেয়ে চেঁচিয়ে বলল, মারলেন কেন আম্মা? পোলা বড় হইছে, বয়স হইছে, বিয়া দিবেন না?
আমার কি মন চায় না সংসার কইরা আব্বা ডাক শুনতে? নাহার বেগম দরজার পেছন থেকে ঝাড়ুখানা বের করলেন, রঙ্গনের দিকে তা তাক করে বললেন, বিয়ে করতে চাস? বউরে খাওয়াবি কি? আমার মাথা নাকি তোর কইলজা? রঙ্গন কোমরে হাত দিয়ে বলল, এমন কইরা কন কেন? আমার চিকনা চিকনা বউ কতটুকুই বা খাইব? আপনার কিডনি কুডনি নিয়া গহনাকাটি যা আছে তা দিয়া আমার আর ওর হইয়া যাইব। এত গয়না দিয়া করবেন কি? নাহার বেগম ঝাড়ু নিয়ে তেড়ে এসে বললেন, খবিসের বাচ্চা, তোর কত বড় সাহস! বাপের মতো খালি আমার গয়নার দিকে নজর দেস। আমি মইরা গেলে গয়না আমার কবরে দিয়ে দিবি। আমার গয়না আমি যেমন চাই করবো। তোর কি? রঙ্গন আর কথা বলল না, লুঙ্গিটাকে গুটিয়ে গামছা হাতে বেরিয়ে যেতে যেতে বলল, থাকেন তাইলে আপনি আপনার সংসার নিয়া, আমি গেলাম। কিছু হইলেই খাওয়ানোর খোটা, এখন আবার গয়নার খোটা। লাগবো না আপনার জিনিস। থাকেন আপনি আপনার সম্পত্তি সাজাইয়া। আমার না হওয়া বউরেও খোটা দিতে ছাড়েন নাই। থাকলাম না আপনার সংসারে, খাইলাম না আপনারটা। নাহার বেগম ফিরেও তাকালেন না। এই নিয়ে 10-15 বার রঙ্গন বাড়ি ছেড়ে চলে গেছে। আধ পাগলা ছেলে যখন মন চায় বের হয়ে যায়, এরপর সন্ধ্যার আগেই আবার ফিরে আসে। খামোখা সন্ন্যাসী সাজার ভং। নাহার বেগমের ধারণা সত্যি সত্যি সঠিক হলো। সন্ধ্যায় মশার কামড় খেয়ে রঙ্গন পা চুলকাতে চুলকাতে ঘরে ফিরল। ফিরেই নাহার বেগমের পা জড়িয়ে ধরে বলল, আমারে ক্ষমা কইরা দেন আম্মা। গরমকালে মাথা মুথা কেমন ঝাক্কি মারে জানেন? চান্দি গরম হইয়া যায়। আমার মাথা ঘুরনা মারছিল আম্মা। পানি ঢালতে গিয়েছিলাম আর জামুনা আপনারে রাইখা। রুমিরে আয়না দেন না আম্মা। আপনি যা কইবেন তাই করুম। ও আম্মা, এমন করেন কেন? রুমিরে চাইয়া আনেন না আমার লাইগা। নাহার বেগম তৎক্ষণাৎ বললেন, যা কমু তাই করবি? রঙ্গন মাথা দুলিয়ে হ্যাঁ বোঝাতেই নাহার বেগম বললেন, একটা সরকারি চাকরি পাইয়া দেখা। তোর বাপ দাদা 14 গোষ্ঠী সরকারি চাকরি কইরা খাইছে। তুইও সরকারি চাকরি করবি। যদি তুই সরকারি চাকরি পাইয়া দেখাইতে পারস, তো আমি নাহার তোরে ওয়াদা দিলাম, রুমির বাপের পা ধইরা হইলেও রুমিরে চাইয়া আনমু। রঙ্গন দাঁত কেলাতে কেলাতে বলল, কি কইলেন আম্মা? সত্যি? আচ্ছা যান, আপনার সরাসরি চাকরি কইছেন? কোন চাকরি তা তো কন নাই। আমি পিয়ন হমু? সরকারি পিয়ন? চলবো না আম্মা। নাহার বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। খোদা তালা কোন পাগলের পাল্লায় তাকে এনে ফেললো। আসান জোর করে ধরে বেঁধে তরিকে পড়তে বসিয়েছে। তরি ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। এই সময় স্টার জলসায় একটা সিরিয়াল হয়। নায়কটা হেব্বি সুন্দর। রুমি এখন রিমোট হাতে সেই সিরিয়ালটাই দেখছে। কি যে হবে আজকের পর্বে কে জানে। কাল তো নায়িকা সিঁড়ি বেয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গিয়ে স্মৃতি হারিয়ে ফেলেছিল। আজ যে কি হয়। নায়িকার স্মৃতি ঠিকঠাক মনে থাকলেই হয়। গত 4 পর্ব যাবৎ নায়িকার স্মৃতি হারিয়ে ফেলার পর্বই চলছে। রুমির কি আরাম, পরীক্ষা শেষ বিধায় সিরিয়াল দেখতে পারে মনের সুখে। তরির কবে শেষ হবে পরীক্ষা, আর ভালো লাগে না কিছু। কলম চিবোতে চিবোতে তরি আহসানের দিকে তাকালো। আহসানও বই খাতে তরির পাশে বসে বসে পড়ছে। আহসান না থাকলে তরি তখনই উঠে গিয়ে রুমির পাশে বসে বসে টিভি দেখতো। তরির যে আর ভালো লাগছে না। আহসান কি বুঝতে পারছে না? তরি এবার সাহস করে বলেই ফেললো, আজ না পড়াগুলো থাক, কাল সকাল সকাল উঠে পড়াগুলো করে ফেলবো। হ্যাঁ, এখন যাই। তরি উঠে গিয়ে পালানোর আগেই আহসান তাকে আটকে ফেললো। আদেশ দিয়ে বলল, কোথাও যাওয়া হচ্ছে? রোজকার পড়া রোজ শেষ করে ফেলতে হবে তোরে। এসব ফাঁকিবাজি কাজকর্ম করতে গিয়ে শিখেছ? এক্ষুনি বই খুলে টেবিলে এসো। তরি মিনমিন করে বলল, যাই না, একটু একটু টিভি দেখেই চলে আসবো। এই একটু।
আহসান তরির কথা শুনলই না, উল্টো পড়ার ঘরের দরজায় ভেতর থেকে লাগিয়ে দিল। তরিকে নিয়ে ঠিকই পড়তে বসালো। তরি চোখ মুছতে মুছতে পড়াগুলো শেষ করলো। আজই শেষ, আর কথা নেই আহসানের সঙ্গে। সারাদিন শুধু বকে আর পড়তে বসায়। জীবনে কি স্বাদ আহ্লাদ নেই তরির? শুধু পড়া পড়া আর পড়া। এত পড়তে কার ভালো লাগে? পড়া শেষ করে তরি মাথা নিচু করে ঘর ছেড়ে বেরিয়ে এলো। ততক্ষণে সিরিয়ালটা শেষ হয়ে গিয়েছে। তরি রুমিকে গিয়ে কৌতূহলের সহিত বলল। কি হলো আচ্ছা টিভিতে? নায়িকা স্মৃতি ফিরেছে? রুমি রিমোট হাতে বলল। আরে না, এত তাড়াতাড়ি নায়িকার স্মৃতি ফিরবে না ভাবি। আজ একটা নতুন নায়ক এসেছে ভাবি, এত সুন্দর দেখতে। আগে যে নায়ক ছিল না, তার চেয়েও সুন্দর। ইয়া থপথপে ফর্সা, আর চঙ্গা মুখ, সানগ্লাস আর কোট পরে এন্ট্রি নিয়েছিল। নায়িকার নতুন নায়ক দাঁড়িয়েছিল। এমন সময় দুজনের গায়ে একসঙ্গে ফুলের পাপড়ি ঝরে পড়ছে উপর থেকে। ওখানে নতুন নায়ক আর নায়িকার প্রথম দেখা হয়েছে। তরি গালে হাত দিয়ে মন খারাপ করে বসে পড়ল। কি চমৎকার ব্যাপার স্যাপার। আহসানের জন্য সিরিয়ালের পর্বটা দেখা হলো না। সকালে একবার রিপিট টেলিকাস্ট হয়, তখনও আহসানের জন্য তার শান্তি নেই। আহসান তখনও পড়ার টেবিল থেকে তাকে উঠতে দেয় না। আহসান না থাকলে শোভা নজরদারি করে তার উপরে। এই বাড়ির সবাই উঠে পড়ে তার পেছনে আদা জল খেয়ে পড়েছে। সিরিয়াল দেখা নিয়ে এত কিসের অসুবিধা? খেয়ে দিয়ে তরি বিছানায় গিয়ে চুপটি করে শুয়ে পড়ল। আহসানের একেবারে ঠিক অপর প্রান্তে। আজ ফিরেও তাকাবে না আহসানের দিকে। যা খুশি হোক, বাজে লোক তাকে টিভি দেখতে দেয় না। সব কিছুতে শুধু গন্ডগোল করে। পচা। আহসান পায়চারি করতে করতে ঘরে এলো। তরি আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। সূর্য আজ কোন দিকে উদয় হলো? আহসান ঘুরিয়ে ফিরিয়ে তরিকে কয়েকবার দেখলো। দুষ্টু মেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে মুখ লুকিয়ে রেখেছে। আহসান বিছানায় উঠে বসলো। তরিকে পেছন থেকে কয়েকবার ডাকলো। তরি ফিরেও তাকালো না, সাড়াও দিল না। আহসান এবার মিটিমিটি করে হেসে তরির পিঠে সুরসুরি কাটতে তরি লাফ দিয়ে উঠে বসলো। কি হলো এটা? ভ্রু কুঁচকে আহসানের দিকে তাকাতেই আহসান আদুরে গলায় বলল। উপোস ফিরে শুয়েছিলে কেন? তরি নিজের ঠোঁট কামড়ে অভিমানীর মতো মুখ লুকিয়ে রাখলো। আহসান এগিয়ে এসে তরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। শোনো, পরীক্ষার কয়েকটা মাস হলো সাধনার মাস। তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। এখন যদি তুমি না পড়ে শুধু টিভি দেখে সময় নষ্ট করো, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে কি করে? কিছু পেতে হলে কিছু হারাতে হয়। এখন মনোযোগ দিয়ে পড়ো, যেন পরীক্ষার পর আফসোস না হয়, বুঝছো? তরি মাথা দুলিয়ে বলল। হুম, কিন্তু মাঝে মাঝে একটু একটু দেখাবো, এই একটু, বেশি না। আহসান ফের প্রশ্ন করল। রাগ করেছো তোরে? তরি মাথা দুলিয়ে না বোঝালো। সরল উত্তর দিয়ে বলল। আহা, মা বলেছে শাসনের অধিকার তারই যে সোহাগ করে। আমি দুষ্টুমি করেছি তাই বকেছেন, আমি মন খারাপ করিনি। আহসান গালে হাত রেখে বলল। বুঝলাম। তা বলো তো তুলতুল, আমি সত্যি সত্যি তোমায় সোহাগ করি নাকি? বলো বলো। তরি লজ্জায় মাথা নুয়ে ফেললো। লোকটা তাকে সোহাগ করে কি করে? করে এই বউ, তুমি আমার সঙ্গে দুপুরে একটু বাইরে যাবা। খাওয়া দাওয়া মাথায় ঘোমটা দিয়া আমার সঙ্গে যাইও। তরি মধুবিবির কথা শুনে বিস্মিত হয়ে বলল। কোথায় যাব বুবু? উনি বকবেন না তো? মধুবিবি উত্তরে বললেন। আহসানের সাধ্য আছে আমার মুখের ওপরে কিছু বলার? তোমারে নিয়া খাজা বাবার মাজারে যামো। মাজারে তোমার লাইগা মানত করছি। তোমার না পরশু থেকে পরীক্ষা? তরি বিষম খেয়ে বলল। মাজার? মধুবিবি প্রত্যুত্তরে বললেন। তো কি, কয়েকদিন আগে রুমির পরীক্ষা গেল না, রুমিরও নিয়ে মাজারে গেছিলাম। ওই খাজা বাবার মাজার আমাদের এলাকায় বিখ্যাত। দূর দূরান্ত থেকে লোক আইসা মানত করে। মানতে যা চাইবা তাই পাইবা। আমি মানত করছি তুমি ভালো কইরা পাশ দিলে মোমবাতি দিমো। খাইয়া লও তাড়াতাড়ি, দুপুর থাকতে থাকতেই আইসা পড়তে হইব। তোমার শ্বশুর আবার এসব পছন্দ করে না, তার কাছে কিছু বলবা না, শুনলে পরে আমার লগে চিল্লাইব।
তরি মাথা দুলিয়ে সায় দিল। উপরে উপরে হ্যাঁ বললেও তরির মনে খুব ভয়। মনোয়ারা মাজারে একদমই বিশ্বাস করতেন না। সব সময় বলতেন তরিকে, যা চাই তা সবসময় সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। মৃত মানুষের কোনো শক্তি থাকে না, এসবে বিশ্বাস করাও কুসংস্কারের অংশ। কিন্তু এসব এখন বুবুকে বলতে গেলে বিশাল কেলেঙ্কারি কাণ্ড হবে। এমনিতেও মধুবিবির যা রাগ, এসব শুনলে তরিকে আর আস্ত রাখবে বলে মনে হয় না। আহসানের ফোনের সিমটা টেলিটকের। 2 মাস আগে একটা চাকরির পরীক্ষা দিয়েছিল সে, প্রাইমারি লেভেলের চাকরি। আজ সেটার রেজাল্ট পাবলিশ হবার কথা। আহসান শান্ত হয়ে রেজাল্ট চেক করতে বসলো। অনেকবার সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে সে, পরীক্ষায় টিকলেও ঘুষ নামক বস্তুটির কাছে শতবার হেরে গেছে। পরীক্ষা তো ভালোই দিয়েছিল সে, কিন্তু এবারও হয়তো হবে না। ওই এক জায়গাতেই তার পথ চলা থেমে যায়। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বিস্ময়কর ব্যাপারখানা এবার ঘটে গেল আহসানের সঙ্গে। রিটেন এক্সামে সে টিকে গেছে। কি ভয়ঙ্কর ব্যাপার! আহসান খানিকটা সময় কেমন স্তব্ধ হয়ে বসে রইল। কি হলো এটা? মাজদাক সরোয়ার আহসানকে মাল বুঝিয়ে দিতে এলেন। কয়েকবার নাম নেওয়ার পরেও যখন আহসান সাড়া দিল না, ব্যাপারটা তার কাছে ঠিক সুবিধার লাগলো না। দ্রুত আহসানের পাশে এসে দাঁড়ালেন তিনি। আহসান পিছু ফিরে বাবাকে দেখে বলল, আমার রিটেন এক্সামের রেজাল্ট পাবলিশ হয়েছে বাবা। আমি বোধহয় টিকে গিয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না। মাজদাক সারোয়ার চমকে উঠে বললেন, কি আসলেই? আহসান ফোনটা বাবার নিকট তুলে ধরতেই তিনিও স্তব্ধ হয়ে গেলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, শহরে চলে যাবি বাবা? আহসান ফোনটা টেবিলে রেখে বলল, না, ঢাকায় গিয়ে যে পরীক্ষাটা দিয়েছিলাম সেটাতে টিকেছিলাম। পরে যোগাযোগ করে জানতে পারলাম চাকরিতে টিকলেও সেখানে জয়েন করতে ঘুষ লাগবে, আনুমানিক 8 লাখের মতো। মন খারাপ হয়ে গিয়েছিল। পরে মনে হলো ঢাকায় আর চেষ্টা করব না, এখানে একটা পরীক্ষা দিয়ে দেখি। দিলাম প্রাইমারিতে এক্সাম। পরীক্ষা দিয়ে মনে হয়েছিল টিকে যাব, কিন্তু কাউকে বলিনি সেভাবে। ভেবেছিলাম রেজাল্টে পাবলিশ হোক, তারপর যা হবার হবে। আমার খোদার কাছে লাখ লাখ শুকরিয়া। মাজদাক সারোয়ার আহসানের কথায় মন্ত্রমুগ্ধের মতো শুনলেন। কেমন শুষ্ক কণ্ঠে বললেন, আহসান, তুমি আমার ছেলে, সেটাই তোমার বড় পরিচয়। তুমি জীবনে অনেক বড় মানুষ হও, আমি সব সময় সেই দোয়া করি। আজ শুধু এইটুকুই বলবো, জীবনে ভালো মানুষ হও বাবা। টাকার কাছে নিজের মনুষ্যত্ব, মানবতাকে কখনোই বিক্রি করে দিও না। মানুষ তখনই সবচেয়ে হিংস্র হয়ে ওঠে যখন সে টাকার কাছে বিক্রি হয়ে যায়। মাজদাক সারোয়ার কয়েক মুহূর্ত থেমে ফের বললেন, আমি সবসময় চেয়েছিলাম আমার আহসান আমার কাছে থাকুক। বড় বড় শহরের মানুষদের মধ্যেখানে সব থাকলেও তাদের হৃদয় ইট পাথরের স্তর পড়ে গেছে। সত্তা বিক্রি হয়ে গেছে টাকার নাম দামের কাছে। আমি তো সেই আহসানকে কখনো চাইনি। আমি চেয়েছিলাম আমার ছেলে খুব সাধারণ একজন মানুষ হিসেবে বেড়ে উঠুক, খুব সাধারণ গ্রামের সহজ সরল একটা মানুষ হিসেবে বেঁচে থাকুক। তুমি যদি পড়াশোনা না করে গ্রামের কৃষকও হতে, তবুও আমার কোনো আপত্তি ছিল না। আহসান মুখে কিছু বলল না, হুট করে জড়িয়ে ধরল বাবাকে। এই পড়ন্ত বিকেলটুকু বাবা ছেলের মধ্যেই তোলা থাকুক। আজ অবধি কম ঝড় ঝঞ্ঝাট তো যায়নি। আহসান ফোন করে রঙ্গন, অর্ক সবাইকে ব্যাপারটা জানালো। সৌম্য অফিসে ছিল বিধায় তাকে জানাতে বেশ দেরি হলো। সৌম্য বিষয়টা জানতেই আহসানকে বলল, অভিনন্দন বন্ধু, তবে আমারও তোকে কিছু বলার আছে। আমি খুব এক্সাইটেড, আবার খুব নার্ভাস। আমি জানি না কিভাবে কি করব, মাথা পুরো খালি খালি রাখছে। আহসান বেশ নড়ে চড়ে উঠল। বিগত 2 মাসে সৌম্য যতটা মিয়ে গিয়েছিল, আজ তার গলাটা ঠিক ততটাই তরতাজা। কি হলো আজ? সৌম্য নিজেই আবার বলতে শুরু করলো, আমার আজকে পুষ্পিতার সঙ্গে কথা হয়েছে। একটা খুব আনএক্সপেক্টেড ব্যাপারে কথা হয়েছে। কথার টপিক কে জানিস? দিলশান, আমার দিলশান আয়াত। আহসান চমকে উঠে বলল, মানে এত বছর পর দিলশান কোথা থেকে এলো? সৌম্য জবাবে বলল, সেটাই তো, আমিও তো কখনো ভাবিনি আজ এত বছর পর দিলশানের কথা তুলতে হবে। আজ কাজের সূত্রে এত বছর পর আমাদের ব্যাচমেট পুষ্পিতার সঙ্গে কথা হলো।
পুষ্পিতা আর দিলশান কতটা কাছের বন্ধু সেটা তো আর নতুন করে বলার প্রয়োজন নেই। ইউ নো হোয়াট, দিলশান এখন সিঙ্গেল। আহসান তড়িৎ বলল। মানে ওর তো বিয়ে হয়ে গিয়েছিল, আমার মাথায় কিছু ঢুকছে না। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলল। দিলশানের হাজব্যান্ড দিলশানকে চিট করেছিল, অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল, মানসিকভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছিল দিলশানকে। এরপরও সব কিছু শেষ। দিলশান নিজেকে উন্মুক্ত করে দিয়েছিল জানোয়ারটার কাছে, নতুন করে বাঁচতে চেয়েছিল সন্তানকে নিয়ে, কিন্তু হয়নি সেটা। অতিরিক্ত মানসিক চাপের কারণে দিলশানের একটা মিসক্যারেজ হয়। বিষয়টা দিলশানের ফ্যামিলির কানে যাওয়ার পর তারাই আসলে দিলশানকে ওই সম্পর্কটা থেকে সরিয়ে আনে। আহসান, জীবন আমাকে আরেকটা সুযোগ দিচ্ছে। আমি চাই দিলশান আমার জীবনে আসুক। ওর অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ওর বর্তমান আর ভবিষ্যৎ হতে চাই। আমি এখনও চাই দিলশান আমার হোক, ওর সঙ্গে আমার ছোট একটা সংসার হোক। আহসান মনোযোগ দিয়ে সবটা শুনে বলল। ভালো সিদ্ধান্ত, তোর সিদ্ধান্তকে সমর্থন জানাই বন্ধু। যদি দিলশান রাজি থাকে তবে ওর সঙ্গে একটা সুন্দর জীবন শুরু কর। বিষয়টা খুব সিরিয়াস। তুই দিলশানের পরিবারের সঙ্গে কথা বল, দিলশানকে আগে রাজি কর। কোথাও গিয়ে যদি আমার প্রয়োজন পড়ে তবে সেটা নিয়ে ভাবিস না, আমি আহসান সব সময় তোর পাশে আছি। সৌম্য ফোনটা রেখে চুপচাপ বসে রইল। তার সামনে ভীষণ কঠিন পথ পাড়ি দিতে হবে, পছন্দের মানুষকে নিজের করে পাওয়ার পথ। আহসান বাড়ি ফিরতেই তরিতাকে একগুচ্ছ প্রশ্নের বান ছুড়ে দিল। টেবিলে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে আহসানের কাছে দৌড়ে এসে বলল। আপনি নাকি চাকরি পেয়েছেন, মা বলছিল রুমিকে আর বুবুকে। আচ্ছা, আপনি কি এখন চলে যাবেন? বড় বড় শহরের মানুষদের মতো স্যুট বুট পরবেন? জানেন আপনাকে স্যুট পরলে সাহেবদের মতো লাগবে, কিন্তু আপনি কি সত্যিই চলে যাবেন? কোথায় যাবেন? আহসান খামখেয়ালি হয়ে উত্তর দিল। যাবো তো, শহরে চলে যাব। তুমি তো আমাকে সহ্যও করতে পারো না। সারাদিন পড়ার জন্য কেমন বকাঝকা করি, ধরে বেঁধে শুধু তোমায় পড়তে বসায়, টিভি দেখতে দেই না, খেয়াল খুশি মতো চলতে দেই না। আমি চলে গেলেই তো ভালো, তুমি সারাদিন টিভি দেখতে পারবে, কেউ আর পড়ার জন্য চাপ দেবে না। তরি নিমিষেই মুখটা ভার করে ফেলল। ছটফট করতে করতে আহসানের কাছে ছুটে গিয়ে বলল। আমি আপনার সব কথা শুনবো, আপনি যা বলবেন তাই করব, যেভাবে বলবেন সেভাবেই চলবো, কিন্তু তাও আপনি যাবেন না। আমি সারাদিন পড়বো, একটু টিভি দেখবো না। আপনি চলে যাবেন না প্লিজ। আহসান ভাবুকতার সহিত উত্তর দিল। আচ্ছা, মাথায় রইল বিষয়টা, পরে ভেবে দেখব যাবো কি যাব না। তুমি বললে থেকে যেতে পারে, তুমি না চাইলে কি আর করার। তুমি তো আমাকে পছন্দই করো না। থাক, চলে যাবো আমি, কি আর হবে এখানে থেকে। তুমি তো যাওই না। তরি প্রতিবাদ করে বলল। আমি চাই। আহসান তরির সঙ্গে আরও কিছুটা ঘনিষ্ঠ হয়ে বলল। কি চাও? তরি অস্ফুট স্বরে বলল। আপনাকে চাই, আপনার সঙ্গে থাকতে চাই, আপনার ভালো লাগে আমার আপনাকে। আহসান না চাইতো মুখ লুকিয়ে হেসে ফেলল। কি সরল সোজা স্বীকারোক্তি! বলে দেবে কি সত্যিটা? না থাক, সেটা বরং তোলা থাকুক। তরির নিকট থেকে সরে আসার সময় তরির গলায় কি যেন চকচকে বস্তু দেখতে পেল আহসান। প্রশ্ন ছুড়ে দিয়ে বলল। তোমার গলায় ওটা কি তুলতুল? তরি গলায় হাত রেখে বলল। তাবিজ। আহসান ভ্রুকুচকে বলল। কে দিয়েছে তোমার এসব, কেন পড়েছ? তরি আঁচল ঘোরাতে ঘোরাতে বলল। আজ দুপুরে বুবুর সঙ্গে মাজারে গিয়েছিলাম, আমার পরীক্ষা, তাই বুবু মানত করেছে। এই তাবিজ খাজা বাবার তাবিজ। এটা পরীক্ষার দিনগুলোতে পড়ে থাকলে পরীক্ষার রেজাল্ট ভালো হয়, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তাবিজ এটা। আহসান বিরক্ত নিয়ে তাবিজটার দিকে তাকিয়ে রইল। কি সব পুরনো দিনের মনোভাব! হয় নাকি কখন এসব? আহসান তরিকে বলল। খোলো ওটা, এসব বিচ্ছিরি জিনিস পড়ে কাজ নেই। কিসব পুরনো কুসংস্কারাচ্ছন্ন কথাবার্তা, এসব তাবিজ কবজের কোনো শক্তি নেই, খুলে ফেলে দাও ওটা। তরি মিনমিন করে বলল। বুবু যদি বকে? বুবু বলেছে এর ভেতরে পরীক্ষায় ভালো ফলাফল করার দোয়া লেখা আছে, এটা যেন গলায় পরীক্ষার সময় পড়ে থাকি। আহসান কৌতূহলী হয়ে জবাব দিল। আসলে তাহলে এখনই তাবিজটা খুলে দাও তো, দেখি কেমন দোয়া লেখা আছে, যে দোয়া পড়লে পরীক্ষা ভালো ফলাফল আপনা আপনি চলে আসবে।
তরি সঙ্গে সঙ্গে তাবিজটা খুলে আহসানের হাতে দিল। আহসান তাবিজটা দাঁত দিয়ে কামড়ে ভেতরের ছোট্ট কাগজটা বের করলো। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, পড়িলেই পাশ করিবে। হ্যালো, কে বলছেন? দীর্ঘজীবন পরে পরিচিত এবং আকাঙ্ক্ষিত কণ্ঠস্বর শুনতে পেয়ে সৌম্যের বুকের ভেতর এক অদ্ভুত বিক্ষিপ্ত অনুভূতির সৃষ্টি হলো। এই নাম্বার জোগাড় করতে গিয়ে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে শুধু সৌম্যই তা উপলব্ধি করতে পারে। কিন্তু এত বছর ধরে ভেবে গুছিয়ে রাখা কথাগুলো কেমন যেন এলোমেলো হয়ে গেল। বুকে যেন কেউ ড্রাম পেটাচ্ছে। কি নামে ভূষীভূত করা যায় ঠিক এই অনুভূতিকে? সৌম্যের ভাবনার মাঝেই ফোনের ওপাশ থেকে নারী কণ্ঠটি ফের বলে উঠল, হ্যালো, কে বলছেন? সৌম্য ঠোঁট দিয়ে জিহ্বা ভিজিয়ে বলল, সত্যি চিনতে পারছো না? দিলশান কেমন যেন মিয়ে গেল। যাকে সে ভাবছে সে নয় তো, কিন্তু এত বছর পর সে দিলশানকে কেন কল দেবে? এখন স্ত্রী সন্তান নিয়ে মনোরম সংসারে ব্যস্ত থাকার কথা। দিলশানকে নিয়ে পড়ে থাকার সময় কই তার? মিনিট খানেক এসব ভেবে দিলশান বলল, না, আপনি কে? ঠিক করে বলুন তো। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি চিনতে পারছো না নাকি আমার কণ্ঠস্বর কান অবধি পৌঁছাতেই পারছে না? কথাটা বলতে গিয়েই সৌম্য কেমন একটা নস্টালজিক অনুভব করলো। রাতে হুটহাট প্রায় সে দিলশানকে কল করত। লুকিয়ে চুরিয়ে সৌম্যের সঙ্গে কথা বলার জন্য দিলশানের সে কি প্রচেষ্টা। সৌম্যের অতীতের স্মৃতিচারণ বেশিক্ষণ স্থায়ী হলো না। এরই মাঝে দিলশান বলে উঠল, দয়া করে হেয়ালি করবেন না, ঠিক করে বলুন আপনি কে? সৌম্যের বুক চিরে আর্তনাদ করে বলল, দিলশান, আমার দিলশান। দিলশান বুক খামচে ধরে বসে পড়ল। কেমন একটা অস্থিরতা তোলপাড় বয়ে গেল অন্তরিক্ষে। দিলশান আর কোনো কথা বলতে পারল না। গলাটা কেমন যেন ভিজে গেল। দু চোখ দিয়ে ভেসে চলল অকুল বাড়িধারা। কাঁপা কাঁপা হাতেও কলটা কাটল না। এই কণ্ঠস্বর শোনার জন্য এক জীবন মুখিয়েছিল সে। আজ কি করে তা হেলায় ফেলে দেবে সে? সৌম্য কথার সুর ধরে রাখতে বলল, কেমন আছো দিলশান আয়াত? দিলশান ঠোঁট কামড়ে ভেজা গলা যতটুকু সম্ভব আড়াল করে বলল, ভালো আছি, খুব সুখেও আছি। তোমার সংসার জীবন কেমন চলছে সৌম্য? আজ এত বছর পর তোমার কল আসবে কখনো ভাবিনি। আনএক্সপেক্টেড ব্যাপার আর কি। তোমার ওয়াইফ কেমন আছে সৌম্য? ভাবিকে নিয়ে ঘুরে যাও একদিন। সৌম্য ছলছল চোখে বলল, আমি ভালো নেই দিলশান। যদি তোমার মতো স্বার্থপর হতে পারতাম তাহলে হয়তো খুব সুখে থাকতাম। একটা সংসার থাকতো, স্ত্রী সন্তান থাকতো। আফসোস, এই স্বার্থপর হতে না পারাটাই আমার জীবনের চরম ব্যর্থতা। দিলশান অনুভব করলো তার বুকে ঝড় বয়ে যাচ্ছে। এই ঝড়ের ক্ষয়ক্ষতি কালবৈশাখী ঝড়ের চেয়েও ভয়াবহ। পরিস্থিতি স্বাভাবিক করতে দিলশানই বলল, এখনো বিয়ে করোনি সৌম্য? জীবনে সব কিছুরই নির্দিষ্ট একটা সময় থাকে। এখনো সময় আছে, তুমি নিজেকে গুছিয়ে নাও। আমার বিয়ে হয়ে গেছে, স্বামীর সংসারে ভালোই আছি। তুমি কেন এখনো অতীতে পড়ে আছো বলো তো? নিজেকে নিয়ে একটু ভাবো। সৌম্য চোখ বুজে শটানভাবে দাঁড়িয়ে রইল। কি গুছিয়ে মিথ্যাটাই না বলে দিল দিলশান ছলনাময়ী। সৌম্য প্রশ্নের বান ছুড়ে দিয়ে বলল, তোমার গলাটা ভিজা লাগছে কেন দিলশান আয়াত? তুমি কি কাঁদছো? দিলশান দ্রুত চোখ মুছে গলা খাকারি দিয়ে বলল, কোথায় ভেজা? কাল রাতেই তোমার দুলা ভাইয়ের অনুরোধে একটু আইসক্রিম খেয়েছিলাম। আমার ঠান্ডার সমস্যা আছে তা তো জানোই, তাই গলাটা একটু বসে গেছে আর কি। ঠিক হয়ে যাবে রাতে ঘুমোলেই। সৌম্য অশ্রুভেজা চোখে কৃত্রিম হেসে বলল, আর কত মিথ্যা বলবে দিলশান আয়াত? বুক কাঁপছে না তোমার? দিলশান কোনো জবাব দিতেই পারল না। সৌম্যের তবে সবটা জানতেই পারে, সত্য কখনো লুকায়িত থাকে না। তবে কেন কল দিয়েছে সৌম্য? সান্ত্বনার নামে পরিহাস করার জন্য? তরি আতঙ্কিত হয়ে পুকুর পাড়ে বসে আছে। আজান পড়েছে একটু আগেই।
পুকুরটা আহসানদেরই, তবে এই পুকুরে কেউ গোসল করে না। মাজদাক আসলে মেয়ে মানুষদের পুকুরে গোসল করাটা ঠিক পছন্দ করেন না। পুকুরে মাজদাক আর আহসান শখের বশে পোনা মাছ ছেড়েছিলেন। মাছগুলো বেশ নাকি বড় হয়েছে। কিছুদিনের মধ্যেই পিতা পুত্র পুকুরে জাল ফেলবেন। তরির মনটা একটুও ভালো নেই। কাল পরীক্ষার রেজাল্ট দিবে, কি যে হয় কে জানে। যদি আহসানের মনের মতো রেজাল্ট না হয়, ভয়ে তরির মরো দশা প্রায়। তরিকে পুকুর পাড়ে বসে থাকতে দেখে তার পিছু পিছু রুমি এলো। রুমির পরনে লাল কামিজ। আহসান তরি আর রুমিকে একই রকম সালোয়ার কামিজ কিনে দিয়েছে। তরিরটা নীল আর রুমিরটা লাল। তরি শাড়ি পরে বিধায় তার কামিজের সেটটা এখনও তোলা আছে। রুমির অবশ্য নতুন জামা ফেলে রাখবার মতো এত ধৈর্য নেই। মনে বেজায় আনন্দ নিয়ে সে নতুন জামাখানা পরে নিয়েছে। রুমির এখন একেবারেই চিন্তা চেতনা নেই। তরির পরীক্ষার মাঝে রুমির রেজাল্ট আউট হয়েছে। 4 পয়েন্ট পেয়ে পাশ করে গেছে সে। শোভা অবশ্য রুমির রেজাল্ট নিয়ে সন্তুষ্ট ছিলেন না। রুমিকে বেশ বকুনিও দিয়েছিলেন, যদিও মামের মন কষাকষির স্থায়িত্ব ছিল খুবই কম। মাজদাক সারোয়ার রুমির পক্ষ নিয়ে বলেছিলেন, সবার মেধা মস্তিষ্ক একরকম হয় না। সবার সঙ্গে মেয়েকে তুলনা দিয়ে ওর জীবনটা নষ্ট করো না। সবাই একই বৈশিষ্ট্যর হলে পৃথিবীতে শুধু ডাক্তার ইঞ্জিনিয়াররাই বেঁচে থাকতো। ওকে ওর মতো ছেড়ে দাও। ওর যতটুকু যোগ্যতা ততটুকুই অর্জন করতে দাও। খামোখা মেয়ের উপরে বোঝা চাপিয়ে দিও না। কেউই পরে রুমিকে আর কিছু বলতে পারেনি। রুমির খুশি আর দেখে কে, পড়া নেই, শোনা নেই, সারাদিন শুধু টিভি আর পাশের বাড়ির উর্মির সঙ্গে গল্প। কি স্বপ্নের মতো জীবন। ননদ ভাবির গল্পের মাঝেই বাইকের আওয়াজে উভয়ে ফিরে তাকালো। আহসান এই সময় কখনোই বাড়ি ফেরে না। তবে কে? তরি আর রুমিকে অবাক করে দিয়ে বাইক থেকে নামলো রঙ্গন। রুমি তরির দিকে তাকিয়ে রঙ্গনকে ইঙ্গিত করে ভেঙচি কেটে বলল, এসেছে স্বয়ং খান্নাস্টিন ফাজিল চন্দ্র দেবদাস। এই ভর দুপুরে আমাদের বাড়িতে কি করছে ভাবি? তরি জবাবে বলল, আহসান যাবার সময় মায়ের হাতে একটা বই দিয়ে গেছেন। বলেছেন রঙ্গন ভাই আসলে তাকে দিতে। বইটাই নিতে এসেছি বোধহয়। তরি রুমিকে পুকুর পাড়ে ফেলে উঠে যেতে চাইলে রুমি তরির হাত ধরে বলল, যেও না ভাবে, ফাজিল চন্দ্র দেবদাসটা যাক, তারপর যাব। এর চেহারা দেখতেও ভালো লাগে না আমার। হিটলার। রঙ্গন দরজায় নক করতেই শোভা বেরিয়ে এলেন। রঙ্গন শোভাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন খালাম্মা? আহসান আপনার কাছে কোনো বই দিয়ে গেছে? সকালেই আসার কথা ছিল। আমার শরীরটা ভালো না, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। পরে আহসান ফোন করে বলল আপনার কাছে বইটা রেখে গেছে। শোভা সালামের জবাব দিয়ে বলল, আমি ভালো আছি বাবা। আহাসান অনেকক্ষণ বসেছিল তোমার জন্য, পরে দেরি হয়ে যাচ্ছে তাই চলে গেল। তুমি এই রোদের মধ্যে এসেছো, বসো একটু। রঙ্গন ভেতরে গিয়ে বসলো। যেদিন থেকে নাহার বেগম বলেছেন রঙ্গন সরকারি চাকরি পেলেই রুমিকে বউ করে ঘরে তুলবেন, সেদিন থেকে রঙ্গনের পড়াশোনার তোড়জোড় শুরু। সারাদিন পড়ার টেবিল ছেড়ে ওঠেই না সে। নাহার বেগম অবশ্য ছেলের উন্নতি দেখে বেজায় খুশি। ভার্সিটি জীবনের পরে ছেলের পড়াশোনা চাঙ্গে উঠেছিল, এখন আবার সব ঠিকঠাক হয়েছে ভেবে তিনি খুশি। শোভা রান্নাঘর থেকে এসে বললেন, আজকে গরুর মাংস রান্না করেছি ঝাল করে। মনে আছে আগে আহসানের সঙ্গে খেলার ফাঁকে তোমাকে আর আহসানকে কত খাইয়ে দিতাম? কত তাড়াতাড়ি চোখের পলকে বড় হয়ে গেলে তোমরা। তুমি বসো, আমি খাবার বেড়ে আনছি। না খেয়ে যাবে না আজ? রঙ্গন প্রথমে ইতস্ত বোধ করলো, পরে সায় জানালো। খাওয়ার লোভে সে প্রকৃত পক্ষে বসেনি, সে বসেছে রুমিকে একটু দেখার লোভে। রুমি এতদিন স্কুলে যেত বিধায় রুমিকে রোজ দেখাটা খুব একটা কঠিন কিছু ছিল না। জ্বালাটা হয়েছে এখন। পরীক্ষার পর থেকে রুমির স্কুলে যাওয়া বন্ধ। রঙ্গনেরও আয়েশ করে রুমিকে দণ্ড দেখার সময় হয় না। রুমি যখন ক্লাস শেষে স্কুল থেকে বের হতো, রঙ্গন এই সেই বাহানায় চুপি চুপি লুকিয়ে থাকতো। রুমি অবশ্য তাকে কখনো লক্ষ্য করেনি, দেখতে পেলে অবশ্য বিপদ ছিল। রুমির যা মেজাজ! শোভা ট্রেতে করে খাবার নিয়ে এসে রঙ্গনের সামনে রাখলেন। রঙ্গন খাবার হাতে নিয়ে এদিক ওদিক তাকালো। বাড়ি থেকে আসার সময় নাহারের বেগম ঠেসে ঠুসে ভাত খাইয়ে পাঠিয়েছেন। রুমির জন্যই খেতে বসা। রুমি কোথায়? রঙ্গন খাবার মুখে পুরে বলল, খালাম্মা,
আহসানের কাছে শুনেছিলাম রুমি এবার পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আউট হয়নি এখনো। শোভা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, 4 পয়েন্ট পেয়েছে রুমি। আর বলো না, মেয়েটার পড়াশুনোর দিকে বিন্দুমাত্র আগ্রহ নেই। কতবার কত টিচার রাখলাম বাড়িতে, কিসের কি ফাঁকিবাজ মেয়ে, টিচারগুলোকে গুনেও দেখে না। আহাসানের বকুনিতে জোরাজুরিতে যা একটু পড়তো, পড়ার টেবিলের সঙ্গে তার কোনো যোগাযোগই ছিল না। আহাসান ঠেলে ঠুলে কোনো রকমে এইবার সামলে নিয়েছে। আমি যে ওকে নিয়ে কি করি। রঙ্গন বিড়বিড় করে বলল, সেটাই তো, এত পরে কি হবে? বিয়ে দিয়ে দিন আমার সঙ্গে, আমার বউ আমি ঠিক বুঝে নেব। শোভা পানির গ্লাস হাতে নিয়ে বলল। কিছু বললে বাবা? রঙ্গন কৃত্রিম হেসে বলল, বললাম যে খাবারটা খুবই মজা হয়েছে খালাম্মা, এক্কেবারে ছোটবেলার মতো। শোভা হেসে রঙ্গনের প্লেটে আরও খাবার তুলে দিলেন, অতপর বললেন, দোয়া করো তোমার বোনটার জন্য, আল্লাহ যেন ওকে একটু সুবুদ্ধি দেন। রঙ্গন মুখে হাসি রাখলেও মনে মনে শোভাকে ভেংচি কেটে বলল, বোন না ছাই, ওটা আমার বউ হয়, বউ, রুমি বউ। বহু কষ্টে খাবার শেষ করে শোভাকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হলো। বাইক স্টার্ট দেওয়ার আগেই পুকুর পাড়ে চোখ পড়ল, ওটা রুমি না? লাল জামা পরে দুই বেনুনি বেঁধে বসে আছে যে। রঙ্গন বাইক রেখে এগিয়ে গেল, পেছন থেকে তরিকে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবি? রুমির দিকে তাকিয়েও বলল, কেমন আছো রুমি? খালাম্মার কাছে শুনলাম পাস করেছো, মিষ্টি কোথায়? তরি কিছু বলার আগে রুমি বলল, কষ্ট করে পড়লাম আমি, পরীক্ষা দিলাম আমি, পাশও করলাম আমি, সেখানে আপনি মিষ্টি খেতে যাচ্ছেন কেন? তরি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? রঙ্গন হেসে জানালো সেও ভালো আছে। তরির সঙ্গে কথা বলার ফাঁকে কৌশল করে আর চোখে বারবার রুমিকে দেখল। মেয়েটা কেন যে তাকে দেখলেই মুখটা ভোঁতা করে রাখে। একটু ঠোঁট এলিয়ে মিষ্টি হাসলেও তো পারে। বড় হওয়ার পর রুমি কখনোই তার সঙ্গে হেসে কথা বলেনি। পাজি মেয়ে রুমি। কাজের চাপে আহসান আজ দুপুরে বাড়ি ফেরেনি। মাজদাক সারোয়ার এসেছিলেন। যাওয়ার সময় আহসানের জন্য টিফিন বক্সে খাবার নিয়ে গেছেন। সব কিছু শেষ করে ফিরতে ফিরতে 8টা বাজলো। ঘরে ঢুকতেই দেখলো তরি এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। কাল সারা রাত রেজাল্টের টেনশনে মেয়েটা ছটফট করেছে, ঘুম হয়নি ঠিক মতো। আহসান বিছানায় উঠে তরিকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবালো। তরি আহসানের অস্তিত্ব টের পেয়ে নিদ নিদ গলায় বলল, আপনি আজ দুপুরে এলেন না কেন? আহসান তরির কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে বলল, কেন, তুমি মিস করছিলে আমায়? তরি সপাটে কথার মোড় ঘুরিয়ে দিয়ে বলল, একটুও না, আপনি একটা পচা বাজে লোক। আপনাকে একটুও মিস করিনি আমি। আহসান আর কিছু বলল না। তরির গালটা আজলায় পুড়ে গভীর চুমু খেলো। তরিও কি কম যায় নাকি? লাজ লজ্জার মাথা খেয়ে আহসানের গালে ঘাড়ি আর নাকে টুপ করে সেও চুমু খেলো। আহসান তরির পিঠে নাক ঘষতে ঘষতে বলল, আমার তুলতুল। তরি পাশ ফিরে আহসানের বুকে মাথা রেখে বলল, আজকে আমার মনটা একটুও ভালো নেই। কাল সকালে রেজাল্ট দেবে জানেন। আহসান তরি থুতনিতে চুমু খেয়ে বলল, দেখ তাতে কি? তরি ভীত সন্ত্রস্ত গলায় বলল, বোর্ডে যদি ভুল খাতা দেখে, যদি রেজাল্ট ভালো না হয়, যদি ফেল আসে। আহসান মজার ছলে বলল, আসুক, ফেল আসলে একটা সুন্দর রিক্সাওয়ালা ধরে তোমায় বিয়ে দিয়ে দেব। তরি হতাশ দৃষ্টিতে আহসানের পানে চাইল। এই সিরিয়াস মুহূর্তেও লোকটা তাকে নিয়ে এভাবে মজা করছে। বাজে লোক। রাতে ভয়ে তরি ঠিকঠাক ঘুমোতে পারল না। সকাল 11টায় যখন রেজাল্ট পাবলিশ হলো, আহসান ফোন হাতে নতমুখে তরির কাছে গিয়ে বলল, এত খারাপ রেজাল্ট কি করে করলে তরি? তোমাকে কি আমি কিছুই পড়াইনি? তরি ভয়ে কেঁদে ফেলল। কান্না ভেজা চোখে বলল, কত পেয়েছি আমি? অনেক বেশি খারাপ হয়েছে। আহসান মুখ উঁচু করে ফোনটা তরির দিকে তাক করে বলল, হ্যাঁ, অনেক খারাপ, A+। তরি বড় বড় চোখে আহসানের দিকে তাকালো। আহসান দুপাটি দাঁত বের করে ফোন হাতে কোমরে হাত চেপে হেসেই যাচ্ছে। তরি কিছু বলতে পারল না। আকস্মাৎ তরি ঢলে পড়ল নিচে। আহসান দ্রুত তরিকে কোলে তুলে নিল। পাশ করার খুশিতে বেহুশ হয়ে গেল মেয়েটা। কি সাংঘাতিক ব্যাপার! তরিকে নিয়ে নিশ্চয়ই পত্রিকায় কলাম ছাপা হবে।
টাইটেল হবে পাশ করার খুশিতে বেহুশ হয়ে স্বামীর কোলে ঢলে পড়েছেন হবু একাদশ শ্রেণীর ছাত্রী নাভানা রশিদ তরি। পুরো বাড়িতে আনন্দের পুলকিত আবেশের ছড়াছড়ি। প্রথম কারণটা তরির A+ পাওয়ার খুশিতে, আর দ্বিতীয় কারণটা হলো A+ পাওয়ার খুশিতে তরির অজ্ঞান হয়ে যাওয়া। তরিকে কোলে নিয়ে আহসান তখন পানি ছিটা দিয়েছে এবং দীর্ঘ আধা ঘন্টা শোভা আর রুমি তরির মাথায় পানি ঢালার পর তার জ্ঞান ফিরেছে। সে কি হাসাহাসি তরিকে নিয়ে। তরি লাজুক মুখে ভেজা চুল নিয়ে নিজের পাশের মিষ্টি খেলো। তরি জ্ঞান হারানো নিয়ে এত মাতামাতির মাঝে মাজদাকে মিষ্টি আনিয়েছেন। মধুবিবি তো তরির সামনে বারবার বলেই যাচ্ছেন, দেখছো, কইছিলাম না খাজা বাবার মাজারে তাবিজ কোনোদিন বিফলে যায় না। ঠিক তো ভালো মতো পাশ দিয়া বার হইলা। আজকে একবার যাই গো আমার সঙ্গে, মানদের মোমবাতি মাজারে দিয়ে আসুম। মধুবিবির কথা শুনে আহসান পাশ ফিরে মুখে হাত দিয়ে হেসে ফেলল। ইস, তাবিজের লেখাটা যদি একবার মধুবিবিকে পড়ে শোনাতে পারতো। সেদিন সকালে আর আহসান কাজে গেল না। দুপুরের খাবার খেয়ে একেবারে কাজে গেল। মাজদাক অবশ্য মিষ্টিমুখ করেই কাজে চলে গেছেন। আহসানের কাঁধে খুশির আনন্দে আলসেমি ভর করেছে। কি যে হলো তার, তরিকে ফেলে কাজে যেতে ইচ্ছেই হলো না। দুপুরে খেয়ে নিজেকে বেশ ঠেলে ঠুলেই অফিসে গেল সে। আজ শোভা তরির খুশিতে পোলাও আর রোস্ট রান্না করেছে। তরির সবচেয়ে পছন্দ খাবার পোলাও রোস্ট বলেই এই আয়োজন। তবে দুঃখের বিষয়, এত পছন্দের খাবার হওয়া সত্ত্বেও তরি খেতেই পারল না। খাবারটা মজা হয়েছে, কিন্তু তরির শরীরটা আজ ভালো নেই। মুরগি তো মুখে ছোঁয়াতেই পারল না, কেমন তিতকুটে একটা গন্ধ। অনেক কষ্টে অল্প কটা সাদা পোলাও খেলো, তাও হজম হলো না। খেয়ে দিয়ে উঠতে গড়গড়িয়ে বমি হলো। তরি সবার শেষেই খেতে বসেছিল। শোভা কয়েকবার আহসানের সঙ্গে তরিকে খেতে জোরাজোরি করেছিলেন। তরি শরীরের খারাপের অজুহাত দিয়ে পরে খাবে বলে এড়িয়ে গিয়েছিল। সবার খাওয়া শেষে রুমি আর তরি একসঙ্গে খেতে বসেছিল। তরির বমি হওয়ার পরপরই মাথা চক্কর দিয়ে উঠল। রুমি তরির পেছন থেকে ধরে বলল, কি হচ্ছে ভাবি, শরীর খারাপ? তরি রুমির কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, সকাল থেকেই জানি না কি হলো, মাথাটা কেমন যেন ঘুরছে, গাটা কেমন যেন গুলিয়ে আসছে আমার। তরি রুমিকে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, বেশি খারাপ লাগছে ভাবি, একটু স্যালাইন গুলে দিই? তরি মাথা দুলিয়ে না বোঝালো। ফের বলল, কিছু লাগবে না, আমি একটু ঘরে গিয়ে ঘুমালেই ঠিক হয়ে যাবে। রুমি আর কিছু বলল না। তরিকে ঘরে দিয়ে এসে ফ্যানের পাখাটা বাড়িয়ে দিল। শোভার ঘরে উকি দিয়ে দেখলো শোভা ঘুমাচ্ছে। আজ সকাল থেকেই বাড়িতে কাজ একটু বেশি ছিল কি না। প্রথমে সব তরকারি কেটে কুটে ফেলেছিলেন। তরির পাশের খবরটা শুনে সব ফ্রিজে রেখে আবার মশলা বেটে রোস্ট চুলোয় দিয়েছিলেন। রুমি মধুবিবির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় মধুবিবি বললেন, এই রুমি, এদিকে আয় তো। রুমি দরজা ধরে উকি দিয়ে বলল, কি হচ্ছে বুবু? মধুবিবি আলনা থেকে বোরকা বের করে বললেন, তোর ভাবিরে বল ভালো কাপড় পইরা ঘোমটা দিতে, খাজা বাবার মাজারে মোমবাতি দিতে যাবো। রুমি প্রত্যুত্তরে বলল, ভাবি কিভাবে যাবে? ভাবির তো শরীর ভালো নেই। মধুবিবি পানির পিক ফেলে বললেন। কেন, কি হয়েছে তার? রুমি ঘরে এসে বলল, জিজ্ঞেস করলাম, ভাবি বলল শরীর ভালো নেই, খাবার টেবিলেও তেমন কিছু খায়নি, যা খেয়েছিল বমি করে উল্টে দিয়েছে। মধুবিবি সবটা শুনে রুমিকে বললেন, আমি একটু তোর ভাবির কাছে গেলাম, তুই আমার ঘরে বয়। মধুবিবি সচরাচর তরিদের ঘরে সেভাবে আসেন না। আজ কি হলো কে জানে। ঘরে ঢুকেই তরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এই বউ, কি হয়েছে তোমার? তরি মধুবিবির গলা শুনে মাথা তুলে কোনো রকমের উঠে বসলো। টলমল করতে করতে বলল, কিছু না বুবু, ওই মাথাটা একটু ঘুরছে আর কি। মধুবিবি তরিকে ভালো মতো পর্যবেক্ষণ করলেন। তার চেনা চোখ কখনো ভুল করতেই পারে না। তরিকে ফিসফিস করে বললেন, এই মাসে সবকিছু ঠিকঠাক হয়েছে তোমার? তরি প্রথমে বুঝতে পারল না। মধুবিবি আবার ইঙ্গিত করতেই বলল, না বুবু। মধুবিবি তরিকে ইশারায় উঠে দাঁড়াতে বললেন। তরি উঠে দাঁড়াতে মধুবিবি তরির পেট
টিপে টুপে কি যেন দেখতে লাগলেন। তরির সেসব ঠিক বুঝলো না। মধুবেবী তরির শাড়ির আঁচলটা ঠিক করে দিয়ে বললেন, তুমি হাত মুখ ধুইয়া বসো, আমি দিলুর মারে ফোন লাগাইতেছি। তরি ধীর পায়ে হাত মুখ ধুতে চলে গেল। মধুবেবী ঘরে গিয়ে রুমিকে নিজের বাটন ফোনটা দিয়ে বললেন, দিলুর মারে একটা ফোন লাগাতো রুমি, আমার নাম নিয়া বল তাড়াতাড়ি আইতে। আধা ঘন্টা পরে দিলুর মা সত্যি সত্যি এলো। বোরকা পরিহিত এক মধ্যবয়স্কা নারী। তরি তাকে দেখে উঠে দাঁড়ালো। মধুবিবি দিলুর মাকে উদ্দেশ্য করে বললেন, বইয়ের মাথা ঘরে বমি হয়, আমার তো মনে হইতেছে পেটে পোনা আইছে। তুমি একটু ভালো মতো দেখা দিও তো দিলুর মা, বয়স হইছে, ভুলও হইতে পারে। দিলুর মা তরিকে বিছানায় বসিয়ে কি কি অদ্ভুত সব প্রশ্ন জিজ্ঞেস করলেন। মধুবিবির মতো পেট টিপে দেখলেন, চোখ জিহ্বা সব দেখলেন। তারপর মধুবিবিকে বললেন, যা ভাবছেন তাই চাচি, পেটে সন্তান আসছে, মাসিকের তারিখ ধরলে 1 বা 1.5 মাসের মতো চলে। তাও একটু ডাক্তারের কাছে নিয়ে টেস্ট করাইয়া দেখেন, খাওয়া দাওয়া বাড়াইয়া দেন। বইয়ের শরীর অনেক দুর্বল, এমনি চিকনা চাকনা, তার মধ্যে এখন পেটে আরেকজন। খেয়াল রাখেন চাচি, আমি আসি। তরি সবটা শুনে বিস্মিত। খালাম্মা এটা কি বলল? আহসান বারবার করে বলে দিয়েছিল এখন যেন সন্তানের কথা তরির মাথায় না আসে। পিলগুলো তো ঠিকঠাক নিয়েছিল। বাবুটা কিভাবে এলো পেটে? বাবুটার জন্যই কি আজকাল এত খারাপ লাগে? শুধু বমি পায় আর দুর্বল লাগে? তরি আহসানের বলা কথাগুলো মনে করতেই ভয়ে আতঙ্কে কেঁদে ফেলল। আহসান বাবুটার কথা শুনলে তাকে আর আস্ত রাখবে না। যদি বার করে দেয় বাড়ি থেকে, বাবুটাকে যদি না মেনে নেয়। তরি বালিশে মুখ গুজে ঠোঁটে আঁচল গুজে কাঁদতে লাগলো। মধুবিবি তরির কান্না দেখে হতবিহ্বল হয়ে বললেন, এই বউ, কি হয়েছে তোমার? শরীরটা বেশি খারাপ লাগতেছে? এমনি করতাছো কেন? 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত কইরা দেই? তরি মধুবিবির শাড়ির আঁচল চেপে ধরে বলল, বুবু, উনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। উনি এখন বাবু চান না। উনি বলেছিলেন বাবুর কথা যেন এখন একেবারে মাথায় না আনি। উনি যেই ওষুধগুলো খেতে বলেছিলেন আমি তো এইগুলো খেতাম। বাবুটা কিভাবে চলে এলো? উনি জানতে পারলে আমায় ছেড়ে দেবেন। আমি সত্যি বলছি বুবু, আমি বাবুটাকে আনিনি। বাবুটা কি করে এলো আমি জানি না। কি করবো এখন আমি? ওষুধ খেয়ে নষ্ট করে দেবো বুবু? তরিদের কয়েক বাড়ি পরেই আনিস চাচাদের বাড়ি। আনিস চাচার দুটো বাবু। প্রথম বউ হঠাৎ স্ট্রোক করে মারা যাওয়ায় দ্বিতীয় বিয়ে করেছিলেন। বিয়ের সময় নতুন চাচিকে শর্ত দিয়েছিলেন কোনো দিন সে বাবু নিতে পারবে না। কিন্তু বিয়ের 8 মাস পরেই কিভাবে যেন নতুন চাচির পেটে একটা বাবু চলে আসে। আনিস চাচা বাবুটার কথা শুনে এলাকায় সালিশ বসিয়েছিল। মুরব্বীদের সামনে বেলি চাচিকে বলেছিল যে বাচ্চাটা রাখলে চাচিকে সে তালাক দেবে। সংসার হারানোর ভয়ে পরে বেলি চাচি বাবুটা ওষুধ খেয়ে নষ্ট করে দিয়েছিল। আহসান এখন যদি সত্যি সত্যি তরির নামে সালিশ বসায়। ভয়ে তরির মুখ লাল হয়ে গেল। মধুবিবি তরির অবস্থা দেখে বললেন, ছি ছি, কি কও এইসব বউ? পেটের পহেলা তো প্রথম বাচ্চা, আল্লাহর রহমতে এমনি নষ্ট করতে চাও? শোনো, বাচ্চাটা আল্লাহ তোমাদের রহমতে হিসেবে দিছে। আমার আহসানের আমি ভালো কইরাই চিনি। বাড়ি ফিরলে শান্ত হইলে তারে বুঝাইয়া বললে সব বুঝবে। আর যত যাই হোক, ভুলেও এইসব উল্টোপাল্টা ওষুধ খাইবে না। আল্লাহ মাল আল্লাহ বুঝবো। বেটা মানুষ ওই রকম অনেক কথাই কয়, সব কথা ধরতে নাই। হুদাই কান্দায়া শরীর খারাপ কইরো না। যার কথা সই না কান্দাছো, পরে দেখবা সন্তানের খুশিতে সেও ফেলাইতেছে। মধুবিবি উঠে গিয়ে তরির জন্য লেবুর শরবত বানালেন। তরি ঝাপসা চোখে গ্লাস হাতে নিয়ে বসে রইল। বাবুটা তাকে কি মুসিবতে ফেললো? তরি পেটে হাত রেখে বলল, তোমার বাবা তোমায় চায় না বাবু। তুমি কেন আসলে? এখন যদি আমাকে উনি বের করে দেয়, আমার নামে সালিশ বসালে আমি কি করবো এখন? তুমি কথা শোনো না কেন বাবু?
তোরই ঘর ছেড়ে সেদিন বেরোলোই না। কোথায় পাশ করেছে আনন্দ করার দিন। বাবুটা তাকে কি বিপদে ফেললো। আসান আসার আগে লুকিয়ে পড়তে হবে। মধুবেবী আসানের কে সব বলে দিলে সর্বনাশ হয়ে যাবে। আসান যদি তাকে মারে। আসান রাতে হেলতে দুলতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই মধুবেবী তাকে ডেকে পাঠালেন। আসান গামছা দিয়ে কপালের ঘাম মুছে মধুবেবীর ঘরে গিয়ে বসলো। মধুবেবী রুমিকে ইশারা দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে বললেন। রুমি তাই করলো। রুমি চলে যেতেই মধুবেবী আহসানকে বললেন, তোমার বউ তো কান্দা কাইটা ভাসায়া ফেলতেছে। আহসান হতভম্ব হয়ে বলল, কেন, পাশের খুশিতে? মেয়েটার কি হলো? খুশিতে বেহুশ হয়ে যাচ্ছে, আবার খুশিতে কেঁদে বুক ভাসাচ্ছে। মধুবেবী পানির খিলি বানাতে বানাতে বললেন, কি হইছে জানবা কেমনে? তুমি হইলা ব্যস্ত মানুষ, বইয়ের খবর রাখার সময় তোমার আছে? আহসান ভ্রুকুসকে বলল। কি হয়েছে বুবু তোরির? মধুবেবী পানির খিলি মুখে পুরে বললেন, কি হয়েছে শুনতে চাও? তার পেটে তোমার সন্তান আসছে, 1.5 মাসের সন্তান। সকালে সে এই কারণেই বেহুশ হইছে, দুপুরেও বমি কইরা সব ওগড়াইয়া দিছে। তুমি বউটার দিকে একটু খেয়াল রাখো না? সন্তানের কথা শুনে আহসান চমকে উঠল। বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হলো। কাঁপা কাঁপা গলায় বলল, তোরি বলেছে তোমাকে এসব? তার বলতে মধুবেবী হইব কেন? কপট রাগ আমার চোখ দেখিয়ে নাই? বললেন। দিলুর মারে ডাক দিয়া পাঠাইছিলাম, সেও দেইখা একই কথা বলছে। আহসানের শির দ্বারা খাড়া হয়ে গেল। সন্তান আসছে তার, আবার ভয় হয়। তরির অপোক্ত শরীর এত দখল সইতে পারবে তো? বাচ্চাটার জন্য তরির যদি ক্ষতি হয়। আহসানকে নীরব থাকতে দেখে মধুবেবী বললেন, শোন ভাই, সন্তান হইল আল্লাহর তরফ থেকে আসার নিয়ামত। তুমি তারে বলছো তুমি এখন সন্তান চাও না। তোমার ভয়ে সে আমারে বলতেছে ওষুধ খাইয়া বাচ্চা নষ্ট কইরা ফেলবো। বাচ্চাটার দোষ কি? সন্তানের কথা শুই না তার সঙ্গে রাগারাগি কইরো না। আল্লাহ খুশি হইয়া দিছে, মায়না নাও। বাচ্চা যখন আব্বা কইয়া ডাকবো তখন দেখবা কলজাটা কেমন ঠান্ডা হইয়া যায়। আহসান মুখে কিছু বলল না। তরির উপর মনে মনে প্রচণ্ড ক্ষিপ্ত হলো। না হয় কথার ছলে তরিকে সে বলেছিল যে এখন তার বাচ্চা চাই না। ইচ্ছে ছিল তরির পড়াশোনা একটা স্টেবল পর্যায়ে এলে সন্তান নেওয়ার। কিন্তু এখন যখন বাচ্চাটা চলেই এসেছে, তাকে ওষুধ খেয়ে নষ্ট করার মতো ভয়ানক কথা কি করে মুখে তুলল পরি? যতই হোক সন্তানটা তার। তরি সন্তানটাকে এভাবে হেলায় হারিয়ে দিতে কেন চাইছে? বাচ্চাটার শরীরে আহসানের রক্ত বইছে, সেটা কি ভুলে গেছে তরি? আহসান শান্ত স্বরে বলল, বুবু, আমি এখন সন্তান চাইনি, সেটা সত্য। তোরির বয়স কম, অপরিপক্ক শরীর। চেয়েছিলাম তোরির পড়াশোনা একটা স্টেবল পর্যায়ে এলে সন্তান নেব। সন্তান এসছে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোরির ওপরের প্রচণ্ড মেজাজ খারাপ লাগছে। কে বুঝতে কে বুঝেছে কে জানে। নিজের সন্তান নিয়ে ওসব কেউ ভাবে? মধুবেবী আহসানের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, বুঝে নাই হয়তো। থাক, তারে বকাঝকা কইরো না, একটু খেয়াল রাখো। শরীরটা অনেক দুর্বল। এখন তো আর একলা নাই, পেটে আরেকটাও আছে। আহসানকে মধুবেবীর ঘর থেকে বের হতে দেখে তরির বুক খামচে ধরল। সর্বনাশ, বুবু সব বলে দিয়েছে আহসানকে। কি হবে এখন? ভয়ে তরি দরজার সামনে দাঁড়িয়ে রইল। আহসান ঘরে ঢুকতেই নিচে বসে আহসানের পা জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করুন, আমার ভুল হয়ে গেছে। বাবুটা কিভাবে এলো আমি জানি না। আপনি পিলগুলো দিয়েছিলেন না, ওগুলো আমি নিয়ম করে সত্যি খেয়েছিলাম। আপনি না চাইলে ওষুধ খেয়ে বাবুটাকে নষ্ট করে দেব। তাও আপনি আমার ছেড়ে দেবেন না প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে দরকার হলে বাড়ি পাঠিয়ে দিন, তাও আমাকে তালাক দেবেন না। আহসান দীর্ঘশ্বাস ফেলে তরিকে টেনে উপরে তুলল। কাঁদতে কাঁদতে তরির হেঁচকি উঠে গেছে। তরির গালে হাত রেখে বলল, তুমি আমাকে এতটা খারাপ ভাবো তোরি? একটা সন্তান বাবা মায়ের ভুল হয় কখনো? এই সন্তানটা তোমার প্রতি আমার ভালোবাসার প্রতীক, আর তুমি ওকে নষ্ট করতে চাইছো? তরি কোনো জবাব দিতে পারল না। আহসান তরিকে বিছানায় বসিয়ে বুকে টেনে নিল। কপালে চুমু দিয়ে বলল, এখন থেকে রিয়ালি করবে না। রোজ 1 গ্লাস করে দুধ আর 2টো ডিম খাবে। ভারী কাজ করার দরকার নেই। এখন কিন্তু আর একা নাও। বাবাটার একটু খেয়াল রাখতে হবে তো নাকি? তরি আহসানের বুক থেকে মাথা উঁচু করে বলল, আপনি আমার উপরে রেগে নেই তো? আমি কিন্তু ইচ্ছে করে।
আহসান তরিকে বাকিটুকু শেষ করার আগেই থামিয়ে দিয়ে বলল, ওসব থাক, বাবু নিচে থেকে আসতে চেয়েছে তাই এসেছে। ওসব নিয়ে এত ভেবে কাজ নেই। যে বলেছি মনোযোগ দিয়ে শুনবে। শরীরের কি হাল দেখেছ? নিজের আর বাবুর দুজনের খেয়াল রাখবে। তরিকে সবকিছু বুঝিয়ে দিয়ে আহসান যেই না তরির পেটে হাত রাখলো, তরি সুরসুরিতে খিলখিল করে হেসে উঠল। আহসান পেটে হাত রাখা অবস্থাতেই বলল, বাবুর আম্মু হাসছে কেন? তরি খিলখিল করে হাসতে হাসতে বলল, বাবুর বাবা বাবুর আম্মুকে বকেনি তাই। সকালে আহসান তরিকে নিয়ে ডক্টরের কাছে গেল। তরিকে বেশ কিছু টেস্ট আর আলট্রা করতে দেওয়া হলো। ডক্টর খাওয়া দাওয়ার একটা চার্ট দিয়ে দিলেন। সেই থেকে তরির উপরে অত্যাচার শুরু হলো। সকালের নাস্তায় আহসান তাকে ঠেসে ঠুসে জোর করে খাওয়ায়। দুপুর থেকে শোভা একটার পর একটা তরির জন্য তৈরি করতে থাকেন। রাতের কথা মনে করলে তরির আরও ভয় হয়। বাবু আসার পর থেকে রীতিমতো খাওয়া দাওয়া নিয়ে কী যে ঝামেলা করতে হচ্ছে কিছুই মুখে রোচে না। মধুবিবি বাজার থেকে শুকনো বড়ই আর তেঁতুল কিনে তরির জন্য আচার করেছেন। তরি এতে বেজায় খুশি। আজকাল তার আরও বেশি বেশি টক খেতে ইচ্ছে হয়। মধুবিবিও আজকাল খুব ব্যস্ত, দিনরাত এক করে বাবুর জন্য কাঁথা সেলাই করেন। রুমির আজ প্রথম কলেজ যাওয়ার দিন। সকাল থেকেই উল্লাস আর উৎফুল্লতার অন্ত নেই। কলেজের ড্রেস পরে মাজদাকের হাত ধরে প্রথমবারের মতো কলেজে গেল সে। আহসান আজকে প্রথম কলেজ যাওয়ার উপলক্ষে রুমিকে 100 টাকার 2টো নোট দিয়েছে। সেগুলো দিয়ে আজকে ভেলপুরি ফুচকার ঝালমুড়ি খাবে সে। কলেজে যাওয়ার পথেই ফাইল নিয়ে হেঁটে বলা রঙ্গনের দেখা হলো তার। রঙ্গন লক্ষ্য করলো সাদা ধবধবে কলেজ ড্রেস পরিহিত বিনুনি বাঁধা একটা মেয়ে মাজদাকের হাত ধরে হেঁটে যাচ্ছে। রুমির কথা মাথায় আসতেই রঙ্গন দ্রুত হেঁটে গিয়ে মাজদাককে সালাম দিয়ে বলল, কেমন আছেন খালুজান? মাজদাক হেসে সালামের জবাব দিয়ে বলল, ভালো বাবা। এত তৈরি হয়ে ফাইল নিয়ে কোথায় যাচ্ছ? রঙ্গন চুলে হাত বুলিয়ে ফাইলটা শক্ত করে ধরে বলল, দোয়া করবেন চাচা, চাকরির পরীক্ষা দিতে চাচ্ছি। চাকরিটা হলে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যাব। শেষের কথাটা বিড়বিড় করে বলায় মাজদাক শুনতে পেলেন না। রুমি অবশ্য রঙ্গনকে দেখে মনে মনে তাকে ভেঙচি কেটে বলল, তুই শালা ফেল করবে, ফেল। আজ মনোয়ারা আর গুনগুন এসেছে তরিকে দেখতে। গুনগুন এখন ক্লাস 5-এ পড়ে। তার এখন 10 বছর হয়েছে। তরিকে মা আর বোনের আকস্মিক আগমনে বেজায় খুশি। মনোয়ারা শোভাকে অনুরোধের সুরে বললেন, তরিকে আমার সঙ্গে নিয়ে যাই, এই অবস্থায় থাকুক না আমার কাছে কয়েকটা দিন। ওর বাবা বেঁচে থাকলে কি যে খুশি হতেন, মেয়েকে মাথায় তুলে রাখতেন। শোভা গুনগুনকে কোলে বসিয়ে বললেন, আসলে প্রথম বাচ্চা তো, আমরা চাইছিলাম আমাদের কাছেই থাকুক। আপনার ভাই তো তরিকে এখনই চোখে হারায়। আপনি বলেছেন যেহেতু আমি অবশ্যই তরিকে পাঠাবো, কিন্তু আজ নয়, এখনই সন্ধ্যা নেমে গেছে। আপনাদের যেতে যেতে রাত হয়ে যাবে। কাল সকাল সকাল আহাসান গিয়ে দিয়ে আসবে। একটু খেয়াল রাখবেন ওর, আর তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। ওকে ছাড়া বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। মনোয়ারা মুচকি হেসে শোভার সঙ্গে গল্পে মেতে উঠলেন। হায়দারের মৃত্যুর পর এই বাড়িতে এই প্রথম তার আসা। হায়দার বেঁচে থাকাকালীন অনেকবার তার সঙ্গে এসেছে সে। মানুষটা নেই আজ কতটা দিন হয়ে গেল। গুনগুন তরির কাছে চুপটি করে বসে বলল, মার্জানা খালামণি বলেছে তোমার পেটে নাকি একটা বাবু আছে। কোথায় সেই বাবুটা? আমি দেখব। তরি গুনগুনের গাল টেনে দিয়ে বলল, এখন না, আরো অনেকগুলো দিন যাক, তারপর আমি বাবু আর তুমি একসঙ্গে পুতুল খেলবো, ঠিক আছে? গুনগুন মাথা দুলিয়ে বলল, বাবুটাকে রাত্রে আমার মাঝখানে রেখে ঘুমাবো। হ্যাঁ, আমাদের খাটটা উঁচু না, যদি পড়ে যায়। তরি সাই দিয়ে বলল, হ্যাঁ, ও খুব ছোট্ট এখনো। বাবু তোমার কথা সেদিন বলেছে জানো? গুনগুন বড় বড় চোখে চেয়ে বলল, কি করছে বাবু? ও খেলবে আমার সাথে। তরি গুনগুনের গালে চুমু বসিয়ে বলল, ও বলেছেন গুনগুন খালামণি কোথায়? গুনগুন খালামণি কোথায়? পচা খালামণিটা কেন দেখতে আসে না আমায়? গুনগুন ঠোঁট ফুলিয়ে বলল, কোথায়? আমি তো এলামই আজ। বাবুটাকে বলে দাও আমি ওর সাথে কাটটি দিয়েছি। ও পচা বলে আমাকে। তরি জবাবে বলল, বাবু তো তাহলে অনেক কাঁদবে। গুনগুন খালামণিকে ও অনেক ভালোবাসে। গুনগুন খালামণি কাটটি নিলে ও কার সঙ্গে পুতুল খেলবে?
গুনগুন মুখ ভার করে কি যেন ভাবল, অতপর বলল, না থাক, বাবুর সাথে কাটটি শেষ। ওর সাথে ভাব ভাব ভাব। ওকে বলে দিবে ও যেন কান্না না করে। আমি ওর সাথে পুতুল খেলবো। তরি হেসে গুনগুনের ফোলা গালে আবারও চুমু বসালো। রুমি এসে গুনগুনকে তার ঘরে নিয়ে সাজিয়ে দিল। এই বয়সে সাজগোজের প্রতি কি দুর্বলতা! ও বাড়িতে থাকাকালীন তরি পিছু পিছু চিরুনি নিয়ে শুধু ঘুরত সুন্দর করে চুল বেঁধে দেওয়ার জন্য। আজ সকালে তরির জন্য ওষুধপত্র ফলমূল কিনতে গিয়ে সৌম্যের সঙ্গে দেখা হয়েছিল। কথার প্রসঙ্গে আসানি দিলশানের প্রসঙ্গে জানতে চেয়েছিল। সৌম্য নতমুখে দিলশানের ব্যাপারটা খুলে বলল। দিলশান সৌম্যের সঙ্গে নতুন একটা জীবন শুরু করতে রাজি নয়। বারবার করে সৌম্যকে বলছে সৌম্য যেন বিয়ে করে নেয়, স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকে। সৌম্য যাওয়ার পথে আহসানকে দিলশানের নাম্বারটা দিয়ে বলেছে, সময় করে ওকে ফোন করে একটু বুঝিয়ে বলিস বন্ধু, দিলশান ছোট বাচ্চা নয়, একটু হলেও তোর কথা বুঝবে। কাজের ফাঁকে সৌম্যের দেওয়া নাম্বারটায় কল করলো আহসান। 2 বার রিং হলো। তৃতীয় বারের বেলায় দিলশান কলটা ধরে বলল, হ্যালো, কে বলছেন? আহসান শান্ত গলায় বলল, আহসান, পলাশনগর বিশ্ববিদ্যালয়ে তোমার ব্যাচমেট বলছে। দিলশান বিস্মিত হয়ে বলল, আরে আহসান, কেমন আছো আহসান? কত বছর পর তোমার সঙ্গে কথা। পুষ্পিতার কাছে শুনেছিলাম বিয়ে করেছো। তোমার ওয়াইফ কেমন আছে? আহসান তপ্ত শ্বাস ফেলে বলল, আমি আমার ওয়াইফ দুজনই ভালো আছে। তুমি কেমন আছো দিলশান? জীবনকাল কেমন চলছে? দিলশান মৃদু হেসে বলল, ছোটখাটো প্রাইভেট স্কুলের মাস্টারনির জীবন আর কেমনই হতে পারে। তোমার কেমন চলছে তাই বলো। আহসান হেলান দিয়ে বসে বলল, কিছুদিনের মধ্যেই প্রাইমারি স্কুলে জয়েনিং, বাবা হচ্ছে, দোয়া করো দিলশান। দিলশান আফসোসের সুরে বলল, তুমি কি সুন্দর নিজের জীবনটাকে সাজিয়ে নিয়েছো আহসান। বিয়ে করেছো, বাবা হচ্ছ। সৌম্য যদি একটু নিজের দিকটা দেখতো, ও কি পারতো না সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে? আহসান ঠোঁট ভিজিয়ে বলল,